স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার একের পর এক যা যা পদক্ষেপ নিচ্ছে, এক একটা ইতিহাস তৈরি হচ্ছে। যে চাকরিহারাদের এবং চাকরি প্রার্থীদের কান্নার জলে রাজপথ ভিজে যেত কলকাতা এবং এ রাজ্যে, সেই চাকরি প্রার্থী এবং চাকরিহারাদের জন্য বিরাট বড় ঘোষণা, বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্যের সরকার। কি সিদ্ধান্ত? এক নম্বর সিদ্ধান্ত, যখন পরীক্ষা দেবে চাকরি প্রার্থীরা, পরীক্ষার্থীরা যে ওএমআর শিট তারা লিখবে বা ওএমআর শিটে তারা পরীক্ষা দেবে, সেই ওএমআর শিটের কার্বন কপি তারা বাড়ি নিয়ে যাবে। স্বচ্ছতা সবার আগে, লুকোচুরি কিচ্ছু নয়। 2 নম্বর সিদ্ধান্ত, যে টাকা নেওয়া হতো ফর্ম ফিল আপের জন্য 500, 100, 200, 600, 1000, এক একটা সরকারি চাকরির পরীক্ষা এক একটা অ্যামাউন্ট ফর্ম ফিল আপের জন্য, যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদের মাথা ব্যথার কারণ সেই ফর্ম ফিল আপে টাকা লাগবে না। শুভেন্দু অধিকারী সরকারের ঘোষণা। আর সবচেয়ে বড় ঘোষণা কি? অনেক ঘোষণার মধ্যে বা অনেক সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো এই বোর্ডগুলো যারা পরীক্ষা নেয়, এই কমিশনগুলো, পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, এদের মাথায় রাজনৈতিক দলগুলো নিজেদের নেতাদের, নিজেদের লোকেদের বসিয়ে রাখতো। কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা এই কমিটিগুলোর, এই কমিশনগুলোর, এই বোর্ডগুলোর মাথায় থাকবে না। সারা রাজ্য বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে, আনন্দিত হয়েছে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। মন দিয়ে পড়াশুনো করে সরকারি চাকরির পরীক্ষা পাশ করেও ঠাঁই হয়েছিল রাস্তায়। বছরের পর বছর ধরে নিয়োগ চেয়ে মিলেছে মমতার পুলিশের লাঠি। মমতা ব্যানার্জি সরকার চাকরি বিক্রি করেছে টাকার বদলে। নিয়োগের দাবিতে বাড়ি ঘর ছেড়ে রাস্তাতেই পড়ে থাকতে হয়েছে বাংলার যুব সমাজকে। কিন্তু ক্ষমতায় এসেই বাংলার যুব সমাজের সেই ফাঁড়া কাটানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। আমরা নেক্সট 6 জুন অল রিক্রুটমেন্ট অর্গানাইজেশন অফ আওয়ার স্টেট আমরা একটি সিম্পোজিয়াম করছি। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আর সরকারি চাকরির নিয়োগে যাতে আবার দুর্নীতির ঘুণপোকা না ধরে তার জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে বাংলায় সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে না হওয়ার সমান। শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সবেতেই শূন্য পদে ছড়াছড়ি। নিয়োগে যাও হয়েছে সেখানেও দুর্নীতির ছোঁয়া। বিজেপি সরকার ক্ষমতায় এসেই যেভাবে স্বচ্ছভাবে নিয়োগ করতে পদক্ষেপ নিচ্ছে তাতে আশায় বুক বাঁধছে বাংলার যুব সমাজ। রিপাবলিক বাংলা। এটা একটা ইতিহাস। এই পদক্ষেপের ফলে, এই সিদ্ধান্তের ফলে গোটা রাজ্যে সরকারি চাকরির নিয়োগের পদ্ধতি আমূল বদলে যাবে। যেরম ভাবে নিয়োগ হওয়া প্রয়োজন ছিল সেরম ভাবে নিয়োগ হবে। আর কোনো শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় তাড়া নোট পাওয়া যাবে না। আর কোনো শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে জেলে যাবে না। আর কোনো শিক্ষামন্ত্রী এবং তার মাথায় বসা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ভাইপো চাকরি বিক্রির টাকায় শান্তিনিকেতনের নামে অশান্তির বাড়ি বানাবে না। এ রাজ্যে চাকরি বিক্রি, চাকরি নিয়ে দুর্নীতি এবং সেই দুর্নীতির ফলে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসেছিল, কান্নায় ভাসিয়েছিল। সেই ছবির আমূল পরিবর্তন ঘটালেন শুভেন্দু অধিকারী। কি ডিসিশন?
স্বচ্ছতা। ওএমআর শিটে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ওএমআর শিট নিয়ে কার্বন কপি নিয়ে বাড়ি যান। যদি ভবিষ্যতে মার্কস নিয়ে নাম্বার নিয়ে কোনো সন্দেহ থাকে, আপনার হাতে রয়েছে ওএমআর শিট, মিলিয়ে নিন। আগের সরকার কি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করেছিল, ওএমআর শিট প্রকাশ করেনি। কারণ যত ঘাপলা, যত ঘোটালা ওই ওএমআর শিটে করা হয়েছিল, সেই ওএমআর শিট পাওয়া যেত অয়নশীলের বাড়ি, তৃণমূল নেতার বাড়ি, টিএমসিপির নেতার বাড়ি, অভিষেক ব্যানার্জির ডান হাত, বাঁ হাত, বাঁ পা, ডান পার বাড়ি, আর কোন পা জানি না, কিন্তু অভিষেক ব্যানার্জির বিভিন্ন পায়ের, বিভিন্ন হাতের যারা ডান হাত, রাইট হ্যান্ড ম্যান, তাদের দ্বারা এই সম্পূর্ণ প্রক্রিয়া চালানো হতো, চাকরি বিক্রি করা হতো, আর সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী, চাকরি প্রার্থীরা রাস্তায় বসতো। স্বচ্ছতা যেমন রইল, তেমনই 5 মার্কস করে ইন্টারভিউতে কমিয়ে দেওয়া হলো, অর্থাৎ আরো বেশি মানুষের কাছে সরকারি চাকরি সহজলভ্য হলো। আপনিও পাবেন, আপনার পরিবারও পাবে সরকারি চাকরি, সেই ব্যবস্থা করা হলো। আর যারা আর্থিকভাবে সচ্ছল নয়, যারা বারবার 500 টাকা, 1000 টাকা দিয়ে ফর্ম কিনতে পারতেন না, তাদের জন্য প্রত্যেকটা সরকারি চাকরির ফর্ম ফ্রি করে দেওয়া হলো। আর সর্বোপরি এই সমস্ত নিয়োগের যে বোর্ড, কমিশন, তাদের মাথায় যারা বসবে, তারা কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে হবে না, সেটা নিশ্চিত করা হলো। এবং সেটা নিশ্চিত করার ফলে কি হলো, যে চাকরিহারারা, যে চাকরি প্রার্থীরা পুলিশের লাঠি অর্থাৎ হাতে যেটা ধরে, তথা লাঠি অর্থাৎ পা দিয়ে যেটা মারে, সেই লাঠি এবং লাঠি খেয়েছিল, তারা আর লাঠি আর লাঠি খাবে না। আমি সেই ছবিটা কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের একবার মনে করাবো, যে ছবিটা দেখে বাংলার মানুষের গা রিরি করে উঠেছিল, গা শিরশির করে উঠেছিল। যারা চাকরি প্রার্থী, সেই চাকরি চাইতে গিয়েছিল যা তাদের পাওয়া ন্যায্য, তাদেরকে লাঠি পেটা তো করেই ছিল মমতার পুলিশ। তাদেরকে পা দিয়ে যে লাঠি মারে, সেই লাঠি মেরে অপমান করেছিল, চোখের জলে রাজপথ ভাসিয়ে চাকরিহারা তথা চাকরি প্রার্থীরা হায় হায় করেছিল। সেই হায় লেগেছিল এই মমতার সরকারের গায়ে, এবং সেই হায় লাগার ফলে আজ মমতা সরকার টাটা বাই বাই হয়ে গিয়েছে, টাটা বাই বাই হয়ে গিয়েছে। আমি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শুরুতেই ঘোষণা করেছিলেন কি কি পদক্ষেপ নেবেন এই পরিপ্রেক্ষিতে, সেই ঘোষণার কথা শুনে ফিরছি, দেখুন। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বলল ওএমআর পদ্ধতিতে হয়, কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কাউকে কেউ নিয়ে যায় না। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। নেপোটিজম, করাপশন, একটা উদ্যোগ বা একটা মানসিকতা কাজ করে। আমরা ওএমআর, কার্বন কপি, রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন, আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। কিশলয়ের অগ্নিবাণে রিপাবলিক বাংলায় আমরা বারবার প্রশ্ন তুলেছিলাম, এর আগের সরকারকে চিৎকার করে করে বলেছিলাম তারা যা করছে তাতে নিজেদের সর্বনাশ ডেকে আনছে। হ্যাঁ, আমি নিরপেক্ষ নই, আমি আমরা মানুষের পক্ষে, চাকরি প্রার্থীদের পক্ষে কথা বলেছি। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রাস্তায় ফেলে পিটিয়েছে, পা দিয়ে লাথি মেরেছে চাকরি প্রার্থী তথা চাকরিহারাদের, আমরা প্রশ্ন তুলেছি, আজ তার বিচার হলো। বাংলার মানুষ বিচার করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির ভেতর বসে বসে টিভিতে দেখুন আপনারা কি করতে পারতেন, কিন্তু কি করেননি। আপনাদের হাই লেগেছে, তাই আপনারা টাটা বাই বাই হয়েছেন। দেখুন পদক্ষেপগুলো, গ্রাফিক্স দেখাবো কি কি পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার, কি কি পদক্ষেপ নিতে পারতেন মমতা, নিতে পারেননি, ব্যর্থ হয়েছেন। 100% শূন্য পদে নিয়োগ হবে। সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে খালি পদ পড়ে আছে, সেগুলো খালি থাকবে।
লাগবে না, পরীক্ষার আবেদনের জন্য লাগবে না কোনো টাকা। 500,000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তারপর চাকরি নিয়ে যাবে তৃণমূলের ছেলেরা, তার হবে না। ইন্টারভিউর জন্য বরাদ্দ সর্বোচ্চ 5 নম্বর, অর্থাৎ আরও বেশি মানুষের কাছে যাতে সহজলভ্য হয় সরকারি চাকরি, তার ব্যবস্থা। পরীক্ষার্থীদের দেওয়া হবে ওএমআর এর কার্বন কপি, অর্থাৎ স্বচ্ছতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, করাপশন দুর্নীতি দূর হতো, এটাই হচ্ছে মন্ত্র। এবং নিয়োগ সংস্থাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, নিয়োগ সংস্থাগুলি হবে রাজনীতি মুক্ত। তৃণমূলের কোনো নেতা এসএসসির মাথায় বসানো হলো, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বা হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ পা ডান পা আর কোন পা জানি না, তাকে কলেজ সার্ভিস কমিশনের মাথায় বসিয়ে দেওয়া হলো। এটা চলবে না, চলবে না। এই মুহূর্তে নিরপেক্ষভাবে সমস্তটা হবে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের আলোচনায়, হাই ভোল্টেজ আলোচনায় যাব। অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মূলে ছিলেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারতেন, 15 বছর ধরে করেননি। 15 বছর ধরে শুধুমাত্র শান্তিনিকেতনের ভেতরের এসকেলেটরের তলায় টাকা ঢুকেছে প্রশ্ন করছি, নাকি শুধুমাত্র পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলাতেই যা টাকা ছিল? না, আরো অনেক টাকা ঘোটালা হয়েছে, আরো বেরোবে, আরো গ্রেফতার হবে, অপেক্ষা করুন। নিয়োগের এই নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং দুর্নীতির মাথাটা কে ছিল প্রশ্ন করব আজ। কিশলয় অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন, কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর শোয়ে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো, এবং যারা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে পরিচয় করাবো। কেয়া ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, শম্পা সেন রয়েছেন অধ্যাপক, পঙ্কজ রয় রয়েছেন অধ্যাপক, আমার সঙ্গে থাকবেন বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক চাকদহের, মৌমিতা বিশ্বাস মিশ্র থাকবেন বিজেপি বিধায়ক বর্ধমান দক্ষিণের, শীতল কপার থাকবেন বিজেপি বিধায়ক ঘাটালের, আমার সঙ্গে থাকবেন চিন্ময় মণ্ডল চাকরি প্রার্থী। আমি পঙ্কজ স্যারকে দিয়ে শুরু করব। স্যার, এই পদক্ষেপগুলো 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নেননি, ছেড়ে দিলাম, পতিতের কথা ভুলে গেলাম। আমি একটা প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারীর সরকার এসে যা 1 মাসের মধ্যে 15 দিনের মধ্যে করতে পারছে, গোটা বাংলার মানুষ বাহবা দিচ্ছে। এই বাহবাটা তো কুড়োতেই পারতেন মমতা, কেন কুড়োননি? টাকার এত লোভ। এই সমস্ত প্রক্রিয়াগুলো যা আজ হচ্ছে তা যদি আগে হতো, বাংলার মানুষ ছেলেমেয়েগুলোকে রাস্তায় বসতে হতো না। বলুন স্যার। প্রথম আমি বলতেই হবে আমাকে যে সততার অর্থ দুর্নীতি, সততা এবং দুর্নীতিকে আগের মুখ্যমন্ত্রী সমর্থক করে তুলেছিলেন। দ্বিতীয়ত, তিনি 3টে মডেল চালিয়েছেন এই স্কুল কলেজে নিয়োগের ক্ষেত্রে। এসএসসির ক্ষেত্রে নিয়োগের শান্তিসীনা মডেল, সেই মডেলে হচ্ছে পেন পেন্সিলের গল্প, পেনে সই হবে, পেন্সিলে নম্বর দেওয়া হবে, নম্বর পরিবর্তন হবে। টেট কেলেঙ্কারির নায়ক মানিক ভট্টাচার্য, তার ফাঁকা খাতা জমা দেওয়ার মডেল। আর টাকার বিনিময়ে কলেজ সার্ভিস কমিশনে নিয়োগের যে ব্যাপারটা, 13 তারিখে এই নির্বাচন মিটে যাওয়ার পরে আমি জানতে পেরেছি কোনো একটা কলেজের অধ্যক্ষকে নিয়োগ করা হয়েছে, যার নিয়োগের 1 মাস অতিক্রান্ত হয়েছে অক্টোবর নভেম্বর মাসে। তাকে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের জন্য নতুন করে নিয়োগ তাকে দেওয়া হয়েছে। অধিকার তাকে কে দিয়েছে? সচিবকে অধিকার কে দিয়েছে? এটাও শুভেন্দুবাবু যাচাই করুক, তার এনকোয়ারি করুক। সুতরাং এই মডেলটা যে সদর্থক, নাম্বার, ইন্টারভিউর নাম্বার যত কমবে তত ট্রান্সপারেন্সি বাড়বে। ওএমআর এর রিসিপ্ট কপি যখন আসবে, ট্রান্সপারেন্সি বাড়বে এবং বাংলার যুব সমাজের যে গণহত্যা শুরু করেছিল আগের সরকার, তার থেকে মুক্তি পাবে। স্যার, আমি একটা ছোট উত্তর চাইছি। এই যে বিভিন্ন কমিশনের মাথায় রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়ে রাখা হতো, কন্ট্রোল করা হতো, সেই প্রসেসটা বন্ধ হয়ে গেল, এটা ঐতিহাসিক কি ঐতিহাসিক নয়? অবশ্যই। যে কলেজগুলোতে বা স্কুলগুলোতে প্রশাসনিকভাবে পদে আসবেন, শিক্ষা জগতের লোক আসবেন, রাজনীতির এমএলএরা পাঞ্জাবির হাতা গুটিয়ে কলেজে ঢুকবেন এবং তারা ঠিক করবেন গ্র্যাজুয়েট হয়ে যে ডক্টরেটরা কিভাবে চলবে, এই বলিটা বন্ধ প্রয়োজন ছিল। আমি আসি নীলাদ্রি ব্যানার্জি, তারপর কেয়াদি, তারপর সম্পাদির কাছে আসি। নীলাদ্রি ব্যানার্জি স্যার, আমার প্রশ্ন আপনার কাছে, যেটা বহুদিন আগে প্রয়োজন ছিল সেটা আজ হলো। এর আগে চাকরি প্রার্থীরা, চাকরিহারারা লাথি এবং লাঠি খেয়েছে, এবার প্রকৃত প্রক্রিয়ায় তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে। অনেক লেট হয়ে গেল, কিন্তু আশার আলো তো বটেই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার এই পরিস্থিতির বিশ্লেষণ চাইছি, 30 সেকেন্ডস।
না না কিশোর, আপনি বোধহয় তৃণমূল কংগ্রেসের শাসনের মডেলটা বুঝতে একটু অসুবিধে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তো কোনো আদর্শ নেই। তৃণমূল কংগ্রেস দলটা লোকে করতো রোজগার করার জন্য, রোজগারের জন্য দুর্নীতির রাস্তা তারা নিত। এবার তারা যেরকম চাল চুরি করতো, গরু চুরি করতো, কয়লা চুরি করতো, বালি চুরি করতো, সেরকম চাকরিও চুরি করতো। এবারে এই পঙ্কজদা বলছেন না বিভিন্ন কমিশনের মাথায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা না হলে চাকরি চুরি হবে কি করে? স্বচ্ছভাবে নিয়োগ হলে টাকা নিয়ে চাকরি দেওয়া হবে কি করে? আর সেটা না হলে দলটা থাকতো না। ঠিক এই কারণেই ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় টানে মানুষ তৃণমূল করতো না, চুরি করার জন্য করতো, চুরি করে রোজগার করার জন্য করতো, সেটা জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ, বঙ্কিম ঘোষ বিজেপি বিধায়ক চাকদার আমার সঙ্গে রয়েছেন। বঙ্কিমবাবু, রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে স্বাগত। আমি কিশলয়, এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে চাকরি নিয়োগের ক্ষেত্রে গোটা বাংলার মানুষ সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু আমার প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে 100% শূন্য পদে নিয়োগ হবে, এটা প্র্যাকটিক্যালি কত দ্রুত পসিবল হবে বলে আপনারা মনে করছেন? এবং এই সমস্ত প্রক্রিয়াগুলি কত দ্রুত শুরু হবে? বাংলার চাকরি প্রার্থীরা কিন্তু হাঁ করে আপনাদের দিকে তাকিয়ে বসে আছেন, কারণ তারা ঢেলে ভোট আপনাদের দিয়েছেন। 30 সেকেন্ডস। দেখুন, পশ্চিমবাংলার বেকারত্ব প্রায় আজকে 2 কোটির ওপর রেজিস্টার বেকার আছে। গত 15 বছর ধরে আমাদের রাজ্যে যে সরকারটা ছিল, সেই সরকার যেভাবে দুর্নীতি করেছে, ফলে সার্বিক ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, যেভাবে পয়সা রোজগার করা হয়েছে, ফলে এখানে এমপ্লয়মেন্ট একদম ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে এমপ্লয়মেন্ট হওয়ার মতন কোনো ওয়ে ছিল না। এমপ্লয়মেন্টটা হবে কি করে? সরকারি দপ্তরে যে এমপ্লয়মেন্ট হবে, সেখানে যে স্থায়ী চাকরিকরণ হবে, তার জন্য সরকার বাজার থেকে যেভাবে ঋণ করে বসে আছে, ভারে মা ভবানী, সরকার স্থায়ী চাকরির জন্য টাকা দেবে কোথায়? যার জন্য ওই 7,000-8,000 টাকার কন্ট্রাকচুয়াল সার্ভিস দিত। ফলে আজকে বেকার যুবকদের লাইফটাকে শেষ করে দিয়েছে। আজকে এই দেনা করার মধ্যে দিয়ে আমাদের 3-4টে প্রজন্মকে এরা পিছিয়ে দিল। এই গত যে সরকার এখানে 15 বছর ছিল। কিন্তু আমরা যেহেতু কমিটেড, মানুষের কাছে বিফোর ইলেকশন আমরা মানুষকে বলেছি যে আমরা ফিরে এলে 5.5 লক্ষ যে ভ্যাকেন্সি আমাদের রাজ্য দপ্তরে আছে, সেগুলো আমরা পূরণ করব, যে কোনো মূল্যে পূরণ করব এবং স্বচ্ছতার সাথে করব। এখানে কোনো চাকরি বিক্রি হবে না, মেধার ভিত্তিতে এখানে চাকরি হবে, সেটা মানুষ দেখতে পাবে, সময় দেখতে পাবে। আজকে যেমন একটা দৃষ্টান্ত দিই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং কল্যাণীতে ডেকেছিলেন, সেখানে তিনি সমস্ত বিরোধী দল যারা ছিলেন তাদেরকে আহ্বান করেছিলেন আসুন, এবং এসেছিলেন 6 জন বিধায়ক এবং 1 জন এমপি এসেছিলেন। এবং তারা এইরকম পরিবেশে এতটা খুশি হয়েছেন, তারা শুভেন্দু অধিকারীর পাশে থাকায় প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা আপনার সাথে আছি উন্নয়নের প্রশ্নে। অথচ গত যে সরকার এখানে ছিল, আমরা প্রায় 70টা বিধায়ক আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ জেলায় কোনোদিন ডাক পেলাম না। এই যে পার্থক্যটা, এই যে উদারতাটা গত সরকারের ছিল না। ফলে তারা চুরির ওপর ভিত্তি করে সরকার চালিয়েছে, জোর করে টিকে থেকেছে এবং গদি আঁকড়ে বসে থেকেছে, টাকার উপরে নির্ভর করেই ওরা ছিল। ফলে চুরি ওদের ভিত্তি ছিল, দুর্নীতি ওদের ভিত্তি ছিল। মানুষের জন্য ওরা করেনি, ওরা নিজেদের জন্য করেছে। ঠিক। বঙ্কিমবাবু, আমি আসি। কেয়াদি আমার সঙ্গে রয়েছেন, কেয়া ঘোষ। কেয়াদি, আপনারা এই স্পিডে এগোচ্ছেন, আমরা তাল রাখতে পারছি না। মাঝে মাঝে আমাদের নিউজ রুমে কোনটা আগে দেখাবো এরকম একটা সিচুয়েশন হচ্ছে যে এতগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে দ্রুত। এমনকি অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে যখন বুলডোজার চলে গিয়েছে, আমরা তো গোটা বাংলার মানুষ তাকিয়েছিল, যদিও এখনো হয়তো অপেক্ষা করতে হবে আরেকটু। কিন্তু আমি বলছি কেয়াদি, বাংলার মানুষ কিন্তু প্রশ্ন করছে 100% শূন্য পদে নিয়োগটা হবে কবে, পরীক্ষাগুলো হবে কবে? এখনো চাকরিহারারা চাকরিহারা হয়ে বসে আছেন। এই ঘোষণাগুলো হলো, কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন এইটার ওয়েট করছেন বাংলার মানুষ। 30 সেকেন্ডস। দেখুন, তফাৎটা হচ্ছে শিরদাঁড়ার। মমতা বন্দ্যোপাধ্যায় শিরদাঁড়াটা দুর্নীতির কাছে বিকিয়ে দিয়েছিল, আর ভারতীয় জনতা পার্টির সরকার, শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর সরকার, আমরা রাজ্যের মানুষের কাছে আমরা শিরদাঁড়াটা সোজা রেখে বলছি যে চাকরি হবে। আমরা বলেছি যে আপনাদের যারা 5 বছর নষ্ট করেছেন, মহামূল্যবান 5 বছর, সেই 5টা বছর আপনাদের আমরা গ্রেস পিরিয়ড দিচ্ছি। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কিশলয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সরকার কি করছেন, যে এই যে পরীক্ষার জন্যে যে ফিজ, সেই ফিজ পর্যন্ত মকুব এবং স্বচ্ছভাবে পরীক্ষা হবে। তফাৎটা এখানে গুড গভর্নেন্স আর গুরু গভর্নেন্সের। গুরু গভর্নেন্স মানে ওই গুরু মহাগুরু, অর্থাৎ তৃণমূলের যারা ছিল আর কি, চোর, মহাচোর, ডাকাত, এগুলো সব ওদের গ্রেডেশন ছিল, তো তাদের
যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের সঙ্গে তফাৎ হচ্ছে গুড গভর্নেন্সের। এখানে ভারতীয় জনতা পার্টি আমরা প্রতিটা কথা যা যা সংকল্প পত্রে আমরা বলেছি এবং যা যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব যে কথাগুলি বলেছে অক্ষরে অক্ষরে পালন করা হবে। এবং এই রাজ্য ইতিমধ্যেই তো দেখছো, দেখো SIR এর সময় আমরা দেখেছিলাম যে বাংলাদেশিরা তারা নাকি ভয় পালিয়ে গেছে। এবারে বলা হয়েছে ডিটেক্ট, ডিটেন অ্যান্ড ডিপোর্ট। যেই না মুখ্যমন্ত্রী বলেছেন অমনি উনি এখানে বলেছেন দাওয়াইটা ঠিক জায়গায় লেগে গেছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন হাকিমপুর বর্ডার বা বিভিন্ন বর্ডারে ঠিক পৌঁছে গেছে। অর্থাৎ তফাৎটা এই জায়গায়। আপনি শিক্ষাক্ষেত্রে বলুন যে এখানে আমাদের যে বিপুল একটা কর, শুধুমাত্র শিক্ষা কেন, আপনি যে কোনো ডিপার্টমেন্টে যে এতগুলো শূন্য পদ, এই শূন্য পদগুলো কেন শূন্য রাখা হয়েছিল জানেন তো? প্রথম কথা, মেলা খেলা মৎসবের জন্য টাকা খরচ করা হতো, সেই টাকাগুলো যে রাজ্যের কল্যাণের জন্য যে যারা সরকারটা চালাবেন সেই সরকারি কর্মী নিয়োগ সেটা করবে না, সিভিক দিয়ে চালাচ্ছিল। একটা সিভিক সরকার এই পশ্চিমবঙ্গে চলছিল, যে যার অবসান ঘটেছে 4 মে। আর তাই আপনাদের আশ্বস্ত করতে চাই, রিপাবলিক বাংলার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকে আশ্বস্ত করতে চাই, যেটা বিজেপির সরকার কোনো ওই মিথ্যে কথার ডবল চাকরি কথা, মিথ্যে কথা বলার সরকার নয়। চাকরি যখন আমাদের হবে বলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক হবে। বেশ, শম্পা সেন আমার সঙ্গে রয়েছেন। অধ্যাপক সম্পাদি, বিজেপির সরকার এসে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, ঘোষণা করছে, কাজও হচ্ছে। আগের সরকারের বেলা রাস্তায় চাকরিহারা চাকরি প্রার্থীদের ফেলে লাঠি দিয়ে মারা হতো। এই সিদ্ধান্তগুলোকে আপনারা কিভাবে দেখছেন, কতটা স্বাগত জানাচ্ছেন? এই দ্রুত ইমপ্লিমেন্টেশন তথা অ্যাকশন যে নেওয়া হচ্ছে সেগুলো কিভাবে দেখছেন বলুন। দেখো কিশোরয়, প্রথমেই বলি যে নির্বাচন কমিশন যে এত যুগ পরে একটা ইলেকশন এখানে করেছেন যথাযথভাবে, তার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। যে পশ্চিমবঙ্গের মানুষ একটা রক্তপাতহীন গণতান্ত্রিক রাজ্য ভোটের মাধ্যমে তৈরি হতে দেখতে শুরু করলো এবং একটা নতুন একটা অধ্যায় শুরু হলো। সেই অধ্যায়ে যে নতুন সরকার গঠিত হয়েছে তাদের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে এবং প্রত্যেকটা স্টেপকে এখন যারা তারা যা গ্রহণ করছেন সেগুলোকে স্বাগত জানিয়ে এটা বলতে চাই যে গত 15 বছরে পশ্চিমবঙ্গে যা ঘটেছে তা কোনো রাজনৈতিক দলের শাসন নয়, পাবলো এসকোবারের ডনের শাসনের মতন একটা শাসনকাল। সেখানে কোনো সিরিয়াস রাজনৈতিক দল হলে সম্পূর্ণ ধ্বংস করে যায় না যাবতীয় ব্যবস্থাকে, শিক্ষা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুর্নীতিতে বলুন, তার স্ট্রাকচারকে, তার কাঠামোকে ভেঙে দেওয়া বলুন, কোনো ক্ষেত্রে কোনো কর্মী নেই, শূন্য পদে নিয়োগ হয়নি। দুর্নীতি মানে লাগাম ছাড়া চোর চুরি, সেই মানে ত্রিপল থেকে চাল থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত চুরি হয়েছে। কর্মীদের টাকা দিয়ে সেটাও চুরি করা হয়েছে, কোনোটাই দেওয়া হয়নি। এমনকি যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে প্রজেক্টের টাকা এসেছে সেটাও দেওয়া হয়নি, মনরেগার টাকা সেটাও দেওয়া হয়নি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে চুরি। সুতরাং কোনো সিনসিয়ার দল, এই দলটা এমনিই থাকবে না, তার কারণ কোনো রাজনৈতিক দল এইভাবে অ্যাক্ট করে না যেভাবে একটা মাফিয়া রাজ চলেছে এখানে। ব্যক্তিগতভাবে 2012 সাল থেকে আমি নিজে কোনো রাজনীতি না করে শুধুমাত্র সত্যি কথা বলার অপরাধে যে অত্যাচারের মধ্যে দিয়ে গেছি একজন অধ্যাপক হিসেবে, তার মতন যন্ত্রণা ভোগ আমার মতন এরকম কোটি কোটি মানুষ আছেন পশ্চিমবঙ্গে, তাদের যন্ত্রণা এখন বেরিয়ে আসছে। আমি স্বাগত জানাই আজকে সরকার যে ডিসিশনগুলো নিচ্ছেন, সেই ডিসিশনগুলো ধীরে ধীরে নিশ্চয়ই কার্যকরী হবে, কিন্তু অত্যন্ত কঠিন, কারণ পশ্চিমবঙ্গটা পুরো ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস থেকে আবার নতুন করে ফিনিক্সের মতো যদি তার জাগরণ ঘটে, তার জন্য আমরা অপেক্ষা করে আছি। ঠিক, বেশ। চিন্ময় মণ্ডল চাকরি প্রার্থী আমার সঙ্গে রয়েছেন। চিন্ময় বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। কিশলয় অগ্নিবাণে আমি প্রশ্ন করছি আপনাকে, আজকে সিদ্ধান্তগুলো আপনারা শুনলেন, চাকরি প্রার্থী তথা চাকরি হারা যারা, তাদের জন্য একের পর এক সিদ্ধান্ত, নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য মনে হয় এই সিদ্ধান্তগুলো, এই ঘোষণাগুলো এবং যে পদক্ষেপগুলো নেওয়া হবে তা ঐতিহাসিক হতে চলেছে। আপনাদের প্রতিক্রিয়া, 30 সেকেন্ডস। দেখুন, প্রথমত যে সিদ্ধান্তগুলো আজকে নেওয়া হয়েছে বা ঘোষণাগুলো করা হয়েছে সেগুলো প্রত্যেকটাই যুব সমাজের কাছে স্বপ্নের মতো। প্রত্যেকেই চেয়েছিল যে এইগুলো ইমপ্লিমেন্টেশন হোক। আজকে যে ঘোষণাগুলো হয়েছে তার ফলে যারা দিন আনা দিন ফুরোয় এমন কিছু বাড়ির ছেলেমেয়েরা যারা পরীক্ষার ফর্ম ফিল আপ 1000 টাকা 2000 টাকা বা কারোর ক্ষেত্রে 50, কারোর ক্ষেত্রে 500, তারা ফর্ম ফিল আপ করতে ভয় পেত।
মানে চয়েস করে করতে হতো, এটাই বসবো না ওটাই বসবো। আজকে তাদের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলেছে, সরকার তাদেরকে সেই সুযোগটুকু দিচ্ছে যে তোমরা পড়াশোনা করো। তাদের মনে একটা আশার সঞ্চার ঘটছে যে এবার অন্তত পরীক্ষায় পাশ করা যেতে পারে, এবার অন্তত একটা চাকরির সুযোগ মিলতে পারে, পড়াশোনা করলে একটা চাকরির দিশা পেতে পারি, যেটা বিগত দিনে 10 থেকে 15 বছর ছিল না। না স্বচ্ছতা ছিল, না ছিল একটা চাকরির পরীক্ষার আশাটুকু। অনেকে বিএড করে, ডিএলএড করে বা প্রফেশনাল ডিগ্রি করে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে 5 থেকে 10,000 টাকার জবে ঢুকে যেত, না হলে দিন আনা দিন খাওয়ার মতো কোনো চাকরির খোঁজে বেরিয়ে পড়তো পশ্চিমবঙ্গের বাইরে। আজকে তাদের জন্য একটা নতুন দিগন্ত খুলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে এরম ঘোষণা তিনি করেছেন। এই রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছি আমরা সকলে। আমরা চাইবো যে নতুন ভাবে সরকার যেগুলো চাইছে, এই যুব সমাজ দিনের পর দিন যেগুলো চেয়েছিল সেগুলো ইমপ্লিমেন্টেশন হোক, যথাযথভাবে সমস্ত শূন্যপদে স্বচ্ছতা বজায় রেখে চাকরিগুলো হোক। ঠিক, আমি বঙ্কিমবাবুর কাছে একবার যাই। বঙ্কিমবাবু, যেমনটা বলছিলেন চিন্ময় মণ্ডল একজন চাকরি প্রার্থী, যে এটা একটা স্বপ্নের মতো, এই ঘোষণাগুলো স্বপ্নের মতো, কিন্তু তিনি শেষ করলেন এই বলে যে তাকিয়ে আছি ইমপ্লিমেন্টেশনের দিকে, তাকিয়ে আছি কবে এই সিদ্ধান্তগুলো প্রকৃতপক্ষে ইমপ্লিমেন্ট করা হবে সেই দিকে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে। একটা প্র্যাকটিক্যাল টাইমলাইন আমি জানতে চাইছি আপনাদের কাছে, সেই পরিকল্পনা বা টাইমলাইনটা কি রয়েছে বঙ্কিমবাবু? দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে এসে তার ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এখানে যদি ডবল ইঞ্জিনের সরকার তৈরি করতে পারি তাহলে মানুষের যে আশা, যে ভরসা জায়গাগুলো সেগুলো আমরা খুলে দিতে পারি। তার মধ্যে এই বেকার যুবকদের একটা স্বপ্ন ছিল, এটা স্বপ্নের মতো নেই। কারণ গত 15 বছরে পশ্চিমবাংলার যুব সমাজ তারা ভুলেই গেছে চাকরি জিনিসটা কি, তারা প্রায় ভুলেই গেছে, ভুলে যেতে বসেছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলেছে এটা ইমপ্লিমেন্ট হবে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিপূর্বেই তিনি বলেছেন 7-8 মাস সময় দিন। আমাদের 22 তারিখে বাজেট সাবমিট হচ্ছে, সেই বাজেটের মধ্যে দিয়ে প্রতিফলন হবে, এদের চাকরিটা কত তাড়াতাড়ি হয়ে যাবে। ফলে আমরা যখন কমিটমেন্ট করেছি একটা পলিসি তৈরি করি, সেই জন্য আমরা চাকরি দেওয়ার কথাটা ঘোষণা করেছি এবং অন্যান্য আমাদের নির্বাচনী ইস্তাহারে যা যা বলেছি সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে শুরু করেছি। চাকরিটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার ছিল আমাদের রাজ্যে, বুঝতেই পারছেন, বেকার যুবকদের। ফলে আজকে সেই জায়গাটাকে আমাদের করতে হবে, করতে গেলে একটু সময় লাগবে, কিন্তু দ্রুততার সাথে এটা ফিল আপ হবে, দ্রুততার সাথে এই চাকরি হবে, স্বচ্ছতার সাথে হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আমার আগে যারা যা বললেন তাদের সঙ্গে সহমত পোষণ করছি। এই সরকারটা প্রথম দিকে সে যেটুকু কাজ করেছিল, পরে সরকারে টিকে থাকার জন্য এরা চুরির ওপর নির্ভর করলো, এরা মাফিয়াদের ওপর নির্ভর করলো, এরা গুন্ডাবাজির ওপর নির্ভর করলো, তৃণমূল হুলিগানদের ওপর নির্ভর করলো, প্রশাসনের ওপর নির্ভর করে আমাদের রাজ্যটাকে ছাড়খাড় করে দিল। আজকে দেখুন, এই চাকরি দেওয়া যেত, আমাদের যে রাজস্ব আদায় হয় সেই রাজস্ব যদি ঠিক মতন আদায় হতো তাহলে আজকে কোনো সমস্যাই হতো না। কেন্দ্রীয় সরকার এখানে যে পরিমাণ টাকা দিয়েছে সার্বিক ক্ষেত্রে, সেই টাকার যদি প্রপার ইউটিলাইজেশন হতো তাহলে প্রচুর টাকা এখানে সেভ করা যেত, চাকরিও দেওয়া যেত, ডেভেলপমেন্ট করা যেত। এত চুরি হয়েছে, চুরির মানে টাকা দিয়ে এসকেলেটর তৈরি হয়েছে। বঙ্কিমবাবু আমি আসছি, পঙ্কজ বাবু আমি একটা প্রশ্ন করতে, বঙ্কিমবাবু আসছি আবার, পঙ্কজ রায়, আচ্ছা বেশ, কেয়া দিয়ে তারপর আমি পঙ্কজ, হ্যাঁ করতে চাই। এই যে এই যারা শিক্ষাবিদ রয়েছেন তারা নিশ্চয়ই এগ্রি করবেন আমার সঙ্গে, এই যে প্রতিটা পরীক্ষায় ফিজটা নেওয়া হতো, যে টাকাটা, যে কথাটা চিন্ময়বাবু বললেন, কোথাও 500, কোথাও 1000, কোথাও 2000, এই পরীক্ষায় প্রচুর সংখ্যার ছাত্রছাত্রী বসতো, পরীক্ষা হতো, তার নিয়োগ হতো না। তার কারণ এই পরীক্ষাটাই একটা এদের কাছে একটা এই স্ক্যাম, টাকা তোলার একটা উপায়। এই পরীক্ষার টাকাগুলো কোথায় কিভাবে খরচ হয়েছে তার জন্য একটা অডিট হওয়া প্রয়োজন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এটাও বিচার করবেন, এবং কোথায় 25 গেছে এবং কোথায় 75 গেছে, কার বাড়িতে গিয়ে সাধারণ মানুষ চোর চোর বলছে, এটাও কিন্তু এবার সামনে আসা দরকার। ঠিক, এটা সামনে আসা দরকার, তেমনই এটাও সামনে আসা দরকার। কেয়া দিয়ে আমি আসছি। আচ্ছা, সম্পাদি হাত তুলছেন, আমি পঙ্কজ দাকে একটা কোয়েশ্চেন করে আসছি। সম্পাদি, পঙ্কজ দা, আমার প্রশ্ন হচ্ছে 100% এ রাজ্যে ভেকেন্ট পোস্টগুলোতে পুনর্নিয়োগ মানে নিয়োগ, এইটা প্র্যাকটিক্যালি কতটা দ্রুত পসিবল? মানে এইটা তো একটা বিরাট রাজকোষের ওপরেও চাপ পড়ার জিনিস, কারণ ম্যাম যেটা বলছিলেন, সম্পাদি যেটা বলছিলেন, যে সম্পূর্ণটা ফাঁকা করে দিয়ে, লুঠে নিয়ে, সব নিংড়ে দিয়ে চলে গিয়েছে। তাহলে মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আনুমানিক প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্ল্যাক মানি রাজ্যে জেনারেট হতো।
এই টাকাটার একটা বিরাট অংশ যদি আমরা এক্সচেকারে আনতে পারি তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বিরাট সাফল্য আসবে। আমরা এক্সপেক্ট করব 45 ডেজের পর থেকে এই নিয়োগ প্রক্রিয়াটা অ্যাক্সিলারেট হবে, কারণ একটা প্রক্রিয়া ইনিশিয়েট করতে অ্যাপ্লিকেশান, ইন্টারভিউ প্রক্রিয়া, এবং 100 দিনের মধ্যে মানুষ একটা জায়গায় দাঁড়াতে পারবে, মানুষ বুঝতে পারবে যে এই প্রক্রিয়াটার মধ্যে একটা গতি সঞ্চার হয়েছে। এবং যেটা আমরা বললাম যে এই কেয়া যেটা বললো যে অ্যাপ্লিকেশন টাকাটা অ্যাপ্লিকেশন হলো, অর্থাৎ আবেদনপত্র থেকে নিয়োগটা একটা মামলার গোলকধাঁধার মধ্যে গিয়ে আটকে যাচ্ছিল, ফলে বারবারই তারা অ্যাপ্লিকেন্টই থেকে গেল, চাকরি প্রার্থী হতে পারলো না, বা মানে পদপ্রার্থী হয়েও তারা চাকরিটা কোনোদিন পেল না, কেউই পেল না। কারণ পসিবিলিটি বা প্রবাবিলিটি নির্ভর করে যে কত অ্যাপ্লিকেন্ট, কত শূন্যপদ তার ওপরে, সেই কোনো প্রবাবিলিটি থাকলো না, কারণ পুরোটাই একটা ধাঁধার মধ্যে নিয়ে গেল। এবং এটাও একটা সরকারের চক্রান্ত। যে আমি যেমন ধরি কলেজের ক্ষেত্রে, কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা ইউজিসি পে স্কেলে চাকরি করি, আমাদের প্রথম 5 বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের শেয়ারিং থাকে। আমরা কি দেখলাম, একমাত্র গত যে ইউজিসির পে স্কেল যখন ইমপ্লিমেন্ট হলো তখন 4 বছর পরে এসে নোশনাল ফিক্সেশন করা হলো। এই 4 বছরের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেওয়ার জন্য চিঠি দিয়েছে, রাজ্য সরকার ডিসএগ্রি করেছে। অর্থাৎ এভাবে এক একজন যারা আমাদের লেভেলে তারা 24 লক্ষ টাকা আনুমানিক শুধু ডিলে ফিক্সেশনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আরে মাথাগুলোতেই তো পলিটিক্যালি নিয়োগ হয়েছিল। ম্যাম, আপনি হাত তুলছিলেন, আমার সঙ্গে শীতল কপাট যোগ দিয়েছেন, বিজেপি বিধায়ক ঘাটালে। আমি আসছি এক্ষুনি শীতল কপাটের কাছে। ম্যাম হাত তুলছিলেন, আমি ম্যামকে 30 সেকেন্ড দিয়ে আসছি শীতল কপাটের কাছে। শম্পা সেন বলুন। আমার যেটা বলার, যেটাতে হয়তো নজর আমরা অনেক সময় পড়ছে না আমাদের, সেটা হচ্ছে ওই মানিক ভট্টাচার্য কি শান্তিপ্রসাদ, এরা সব গ্রেপ্তার হয়ে রয়েছেন। হ্যাঁ, এরা গ্রেপ্তার হয়ে, মানে গ্রেপ্তারের সংখ্যার তো শেষ নেই, কিন্তু গোটা বিকাশ ভবনের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, যেভাবে পোস্টিং, ট্রান্সফার, নিয়োগ, সমস্ত কিছু নিয়ে, পরীক্ষা, সমস্ত কিছু নিয়ে হয়েছে, সেটা আমরা যারা যুক্ত আছি শিক্ষা ব্যবস্থার সঙ্গে বহু বছর ধরে, তারা কিন্তু কান পাতলেই বহু বছর ধরে শুনতে পেয়েছি। তার হয়তো ডকুমেন্টস আপনারা এক্ষুনি পাবেন না, আমি জানি না কিভাবে সেটা উদ্ধার করা সম্ভব, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। কারণ মাথা থেকে পা অবধি প্রত্যেকটি ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে এডুকেশন সেক্টরের সর্বত্র, বিকাশ ভবন, সর্বক্ষেত্রেই দুর্নীতি চলেছে। ম্যাম আসছি, আমি নীলাদ্রিদার কাছে আসবো। আমি একবার শীতল কপাটের কাছে যাই। শীতল কপাট যিনি নিজেও প্রাইভেট টিউটর হিসেবে বহু এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে বহু ছাত্রছাত্রী তৈরি করেছেন নিজের হাতে। কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত। আমি কিশলয়, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখানে একদিকে যেমন এই সিদ্ধান্তগুলো বাংলার মানুষ তথা চাকরি প্রার্থীরা স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে যারা এই দুর্নীতিগুলো করেছে, যেগুলো এতদিন ধরে হয়ে গিয়েছে, যাদের জন্য এই চাকরি প্রার্থীরা রাস্তায় বসে মার খেয়েছেন, লাঠি খেয়েছেন, তাদের বিচার চাইছেন এরা, এই যারা দোষ করেছে তাদের শাস্তি চাইছেন এরা। শীতল বাবু। এইমাত্র সরকারের বিজেপি সরকার, সরকার এই সরকারের বিরুদ্ধে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। আর আমাদের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সবসময় সত্যের পথে চলে। তিনি পশ্চিমবাংলার সার্বিক দিকটা ভাবছেন, যেমন শিক্ষা ব্যবস্থা হয়েছে। আমি একটা রিকোয়েস্ট করবো, সম্ভবত আপনার পাশে টেলিভিশন সেট অন আছে, যদি সেটা অফ করে দেওয়া যায়, কারণ অডিওটা একটু রিপিট হচ্ছে, যদি অফ করে কথা বলা যায় তাহলে ভালো হবে। অডিওটা রিপিট হচ্ছে। শীতলবাবু যে কথা বলছিলেন, আমি শীতলবাবুর কাছে আবার আসছি। টেলিভিশন সেটটা অফ করে যদি কথা বলা যায় তাহলে ভালো হবে। এবং এখান থেকেই হ্যাঁ কন্টিনিউ করুন, যদি অফ হয়ে গিয়ে থাকে কন্টিনিউ করুন স্যার। আমি বলতে চেয়েছিলাম যে ডবল ইঞ্জিনের সরকার
দুর্নীতি যারা করেছে তাদের বেশ, আমি আসছি, আমি অডিও কিছু প্রবলেম হচ্ছে, টিমকে রিকোয়েস্ট করবো দ্রুত এটা ফিক্স করে আমি নীলাদ্রিদার কাছে আসি। 30 সেকেন্ড নীলাদ্রিদা, তারপর আমি আবার আসি শীতল কপাটের কাছে। বলুন স্যার। এই চাকরি দুর্নীতির ক্ষেত্রে কিশোর আমি দেখছিলাম 698 কোটির বেশি হচ্ছে স্ক্যাম, যেটা ইডি ইনভেস্টিগেট করছে। ইডি অলরেডি 636 কোটির অ্যাসেট অ্যাটাচ অথবা সিজ করেছে। এখানে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে এই দুর্নীতির জন্য দায়ী কারা? প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কি কোনো দায় আছে? প্রশ্নটা করা দরকার। মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের ঠিক, ব্রাত্য বসুর নাম উঠছে না, তার কি কোনো দায় আছে? এদের আমরা এড়িয়ে যেতে পারি না। দ্বিতীয়ত, এই টাকাটা আমরা উদ্ধার করব কি করে? অ্যাসেটগুলো বিক্রি করে উদ্ধার করব? এই টাকাটা কি ফিরিয়ে দেওয়ার কোনো প্রভিশন আছে, নাকি এই টাকাটা কিভাবে বিনিয়োগ করা যায় শিক্ষাক্ষেত্রে? এই দিকগুলো বোধহয় দেখা দরকার ভবিষ্যতের দেখার পাশাপাশি। না নীলাদ্রিদা, এগুলো দেখা দরকার। যেমন আজকে আমি যে কথা বলে শুরু করেছিলাম যে বাংলার চাকরি প্রার্থীদের হায় লেগেছিল তাই তারা টাটা বাই বাই করে দিয়েছে, কিন্তু টাটা বাই বাই করে দিলেই তো হবে না। ম্যাম আসছি, টাটা বাই বাই করে দিলেই তো হবে না, যে জিনিসগুলো করে গিয়েছে তার বিচার হবে না? মানে কয়েক কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাব, তারপর বলবো আমি তো চলে গিয়েছি, এবার আমি কোথাও কিশোরায় ব্রাত্য বসুর নাম শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না কেন? আমি কে আদিকে জিজ্ঞেস করবো কেন ব্রাত্য বসুর নাম আসছে? এক সেকেন্ড, উনি নীলাদ্রিদা ভুল বলছেন। উনি ব্রাত্য বসু নয়, ব্যর্থ বসু। কিন্তু ব্যর্থ বসুর ব্যর্থতাগুলোর বিচার হতে হবে তো। আরে ওনার সাফল্যের বিচারটা আগে হোক না, যে দুর্নীতি হয়েছে কতটা, এগুলো ওনার সাফল্য। ওনার আমলে উনি বলেছিলেন চাকরি পাবে তৃণমূলের ছেলেরাই। কিভাবে পাবেন আমি জানি না, ওনাকে প্রশ্ন করতে হবে। তদন্তকারী সংস্থা ওনার কাছে গিয়ে প্রশ্ন করুক যে কেন, কিভাবে শুধুমাত্র তৃণমূল এবং তৃণমূলের অনুপ্রাণিত লোকজন চাকরি পেয়েছে। মানে তফাৎটা কোথায়? এখন আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে মেধার ভিত্তিতে চাকরি হবে, আর তখন হচ্ছিল কিসের? তার পকেট কতটা মোটা, ওজন কত, তার মানি ব্যাগের ওজন কতটা, তার কানেকশন কতটা বড়, সেই ভিত্তিতে চাকরি হতো। তফাৎটা এখানে। আরে শুধু ব্রাত্য বসু কেন, অয়নশীলের মতো টিএমসিপির নেতারাও তো তাদের বাড়িতে শুধু অয়নশীল কেন, প্রশাসনের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, ঠিক, তার নাম কেন উঠবে না? তার নাম কেন উঠবে না? ম্যাম আসি, এক সেকেন্ড, আমি চিন্ময় বাবুর কাছেও আবার আসবো। বলুন স্যার। হ্যাঁ, একটু ছোট ছোট করে আসি। আমি প্রাক্তনের যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন তার একটা বাইট নিয়েছেন, তাকে চোর সম্বোধন, চিন্ময় বাবু আসছি আপনার কাছে। চোর সম্বোধন করাতে তিনি বলেছেন আমার বাড়ির সামনে চোর বলা হচ্ছে না। অর্থাৎ তিনি মাথা, আমরা যে মাথার সন্ধানে যাচ্ছি, তিনি মাথার দিকে ইঙ্গিত করছেন, তিনি, আমরা করছি না। এই যে বাইট, এটা দিয়ে তার, আমি বলবো মুখ্যমন্ত্রীকে তার বিরুদ্ধে কমিশন করা হোক। কার বাড়ির সামনে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, যে কলেজ স্ট্রিটে বইয়ের বিক্রি কমে গিয়েছিল চাকরি পরীক্ষার, আজকে উচ্ছ্বাস তাদের যে আবার নতুন করে। স্যার আমি আসছি, শীতল কপাট যুক্ত হয়েছেন, আমি একবার ওনাকে বলতে দিই, আমি প্রত্যেকের কাছে আসি। শীতল বাবু, আমি একই প্রশ্ন আবারও যে প্রশ্ন করেছিলাম তার উত্তরটা চাইছি। শীতল কপাট। অভিজ্ঞতা, আমাদের সরকার ডবল ইঞ্জিনের সরকার, যে সরকারের 15 থেকে 20 দিন হয়েছে, সেই সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলাকে নিয়ে সার্বিক উন্নয়নের কথা ভাবছে, যার জন্য তিনি মেধার ভিত্তিতে চাকরির কথা বলেছেন। আমাদের সরকার, আমাদের দল একটা স্ট্যান্ড পয়েন্ট ছিল নির্বাচনের আগে। এখানে কোনো কালার নয়, কোনো জাতি ধর্ম নেই। পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিগত দিনের তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার করে দিয়েছে। যারা টাকা দিতে পেরেছে বান্ধবীর খাটের নিচে, তারা চাকরি পেয়েছে। এই গান তো আর হবেই না। যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরও খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের সরকার, এই পশ্চিমবাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি সবসময় সত্যের পথে চলে, সততা নিয়ে চলে এবং সত্য কথা বলে, যা বলে সেটাই করে দেখায়। তো আমরা বলছি আগামী দিন পশ্চিমবাংলার বাসী স্বচ্ছতার শাখাতে শিক্ষা নিয়োগ হবে, দেখতে পাবেন। মেধার ভিত্তিতে যেমন চাকরি হবেই, তেমন আবারও বলছি যারা প্রকৃত দুর্নীতিগ্রস্ত ছিল মমতা দিদির সরকারের আমলে, তাদের উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমার কাছে শেষ 4 মিনিট আছে, প্রত্যেকের কাছে যাব 30 সেকেন্ড করে। চিন্ময় মণ্ডল হাত তুলছিলেন, আসছি ম্যাম, এরপর আপনাদের কাছে আসছি। 30 সেকেন্ড। গত দিনে 2016 পরীক্ষায় কোনো এমআর দেওয়া হয়নি, কার্বন কপি, তার জন্য অনেক অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছিল।
2025-এর সেকেন্ড SLST তে শুধুমাত্র কার্বন কপিটা দেওয়া হয়েছে। আমরা চাইবো আগামী দিনেও কার্বন কপি দেওয়া হোক, যাতে স্বচ্ছতা বজায় থাকে, এবং সরকার সেটা ঘোষণাও করেছে। আমরা বলতে চাই, দেখুন, পার্থ চ্যাটার্জি একটা চোর। উনি বারবার বলছেন আমি চোর নই, আমাকে চোর বলে না। আমরা বলছি উনি চোর, এবং শুধু উনি নয়, ওনার মাথায় যারা রয়েছেন, আমি মমতা ব্যানার্জির নাম করছি। মমতা ব্যানার্জি কি জানতেন না যে ওনার ডিপার্টমেন্টের একজন শিক্ষামন্ত্রী এইভাবে যোগ্যদেরকে তাদের জীবনগুলোকে নষ্ট করছেন? উনি কোনো পদক্ষেপ কেন নেননি? কেন এনকোয়ারি হোক, ওনার কি রোল ছিল? ঠিক স্যার। ম্যাম আসি, নীলাদ্রিদা ম্যাম 30 সেকেন্ডস। আমি এটা বলতে চাই পরিষ্কারভাবে যে শুধুমাত্র পার্থ চ্যাটার্জি তিনি জেলে গেছেন, জেল থেকে বেরিয়ে নানান মন্তব্য করছেন সেটাই নয়। ব্রাত্য বসুর সময় টেট পরীক্ষার কেলেঙ্কারি হয়েছিল, সেটা যেন আমরা মাথায় রাখি। একজনের ইমেজ দিয়ে তাকে, তার দুর্নীতিটাকে ঢাকার কোনো চেষ্টা এখন করবেন না। দ্বিতীয়ত, সিলেবাস কমিটি যেটা তৈরি হয়েছিল তার সময়, সেই সিলেবাস কমিটিতে যারা ছিল তাদের যে বিস্তৃত জাল প্রকাশনা সংস্থার সঙ্গে, পার্টিকুলারলি কয়েকটি প্রকাশনা সংস্থার যে বিশাল বিজনেস এবং তাদের মনোপলি তৈরি হয়েছিল, মমতা ব্যানার্জির বই বাধ্য করা, পাঠ্যপুস্তকে রাখা, মমতা ব্যানার্জির মাধ্যমে সুপার নিউমারিটারি পোস্ট তৈরি করা, এই প্রত্যেকটি বিষয়কে এর মধ্যে এনে তদন্তের আওতায় আনা। নীলাদ্রিদা 30 সেকেন্ড আসি, প্রত্যেকের কাছে কারা নির্দেশ দিয়েছিল? নীলাদ্রিদা 30 সেকেন্ড। ব্রাত্য বসু আমার অত্যন্ত প্রিয় অভিনেতা। আজ আমি উপলব্ধি করছি গত 5 বছর উনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আমাদের কোনো শিক্ষামন্ত্রী ছিল না। ব্রাত্য বসু বলেছিলেন যে ওই চাকরি তারাই পাবে যারা তৃণমূল করে, তারাই তো চাকরি পাবে। এটা কোনো শিক্ষামন্ত্রী বলতে পারেন? পারেন না। উনি অভিনয় করেছেন, উনি জীবনের শ্রেষ্ঠ অভিনয়টা করলেন এই তৃণমূলের কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রীর ভূমিকা। কিন্তু আরো বড় একজন অভিনেত্রী আছেন, আমি নাম করলাম না, তাকেও আমরা এক্সপোজ করার প্রয়োজন। বঙ্কিম বাবু 30 সেকেন্ডস। আসি কে আদি, বঙ্কিম বাবু 30 সেকেন্ডস, কনক্লুডিং কমেন্ট। দেখুন, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে চুরি যারা করেছে, সিবিআই হয়েছে, সেগুলো ধরা পড়েছে, সেগুলো এখন প্রসেসে আছে। আমরা শেষ দেখতে পাবো, এর একটা কিছু হবে, পানিশমেন্ট একটা হবে। কিন্তু এখন যে সমস্ত চুরিগুলো আমাদের সামনে ধরা পড়েনি, সেগুলো আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, কেস টু কেস এনকোয়ারি হবে, কেস টু কেস কমিশন হবে, এবং সেগুলোকে ধরে আমাদের বের করতেই হবে। এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। কারণ এদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায়, তাহলে আগামী দিনে দৃষ্টান্তমূলক শাস্তির দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। সময় কম, আসছি স্যার 30 সেকেন্ডস। কে আদি, একদম 30 সেকেন্ড। ওএমআর শিটের কথা বলা হচ্ছে, ওএমআর শিট আগের সরকার দেবে কি করে? তারা তো শূন্যকে কিভাবে 50 করেছে, 13কে পুরো রিভার্স করে 31 করে দিয়েছে। সেই ওএমআর শিট কি সাধারণ মানুষের কাছে দেখানো যায়? তাহলে তো যারা যোগ্য তারা আওয়াজ তুলবে। আর আরেকটা কথা বলতে চাই, যিনি বারে বারে বলেছেন যে 294টা কেন্দ্রে আমি মুখ, তাহলে সেই মুখ মমতা ব্যানার্জি কেন অ্যাকাউন্টেবল হবে না? তিনি দুর্নীতির জন্য তাকে কেন জিজ্ঞাসা করা হবে না? একদম 30 সেকেন্ড আছে, পঙ্কজ 30 সেকেন্ড বাস। বলবো যে বিগত শিক্ষা দুর্নীতি তদন্ত যেমন করতে হবে, তেমনি নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। বেশ, ফিরবো। শীতল বাবু, শীতল কপাট 10 সেকেন্ডস আমার কাছে রয়েছে, আমি আপনাকে শেষ কমেন্ট দিচ্ছি। 10 সেকেন্ডস, শীতল কপাট। আমরা আবারও বলছি, বর্তমান পশ্চিমবাংলার যে শিক্ষা ব্যবস্থা, এখানে যেমন দুর্নীতি হবে না, বিগত দিনে সে পার্থবাবু হোক আর ব্যর্থবাবু হোক, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে, তাদের শাস্তি হবে। আমার সময় শেষ, এখানে শেষ করতে হচ্ছে। একদিকে বাংলার চাকরি প্রার্থীরা, পরীক্ষার্থীরা আনন্দে রয়েছেন যে নতুনভাবে যে সিস্টেমগুলো ঘোষণা করা হয়েছে তাতে এক ইতিহাস সৃষ্টি হয়েছে। এবার চাকরি রাজনৈতিক হস্তক্ষেপহীন এবং দুর্নীতিহীন হবে বলে তাদের আশা। তারা তাকিয়ে রয়েছেন সেই কবে সেই নিয়োগ হবে সেই দিকে, এবং খুব দ্রুত হবে এমনটাই আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রান্না খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।